স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর 3টি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের উপস্থিতিতে শ্রম, কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ 3টি কনভেনশন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া, বাংলাদেশ ILOর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। যথেচ্ছার ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না। যেটা নীতির ভেতরে থাকতে হবে এবং সেই নীতি যথাযথভাবে পালন করা হয়। এইখানে যা যা সত্য আমরা ওয়াদা করেছি, যে সমস্ত জিনিস, সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য। আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবে না বলবে সেটা পরের কথা, আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে, নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই, সে অর্জনটা আপনাকে দোষ রাখতে পারি। লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ফার রাইট দলের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। গুরুতর অস্থিরতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে টাউন হলে জরুরি সংবাদ সম্মেলনে নির্বাহী মেয়র লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিভিন্ন দেশের প্রবাসীরা শান্তি সমাবেশ আয়োজন করবেন, যা হবে ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক। মেট পুলিশ জানায়, পাবলিক অর্ডার অ্যাক্ট অনুযায়ী ইউকিপ যদি হোয়াইট চ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস এলাকায় সমাবেশের চেষ্টা করে তাদের গ্রেপ্তার করা হবে। জননিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধেই ইউকিপের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। প্রবাসীরা মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শনিবার যে আমরা বিজয় হয়ে গেছি না, আইয়া বিজয় দেখাইতাম হইও, আইয়া হারি আমরা ঐক্য এবং একতার যে বল আছে, এই বলটা জাহির করিয়া সমস্ত অন্যায়ের প্রতিহত করার। They will ensure that UKIP do not come to Tower Hamlets. Do not come to Tower Hamlets. লন্ডন টাওয়ার হ্যামলেটসে ফার রাইটের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। শান্তিপূর্ণ সমাবেশ করবেন প্রবাসীরা। এ বিষয়ে জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন খালেদ মাসুদ রনি। লন্ডন ফার রাইট দল কি চাইছে আর প্রবাসীদের দাবি কি জানাবেন? অঙ্কুর, আপনি জানেন যে টাওয়ার কাউন্সিল যেটা প্রবাসী উদ্দেশ্য, বাংলাদেশি অধ্যুষিত বা এখানে বিভিন্ন দেশের মানুষ থাকেন, বিশেষ করে বাংলাদেশিরা হয়তো সবথেকে বেশি। এই টাওয়ার কাউন্সিলে ফার ফর রাইট যে সংগঠন রয়েছে, যারা এই দেশে অশৃঙ্খলা সৃষ্টি করে, বিশেষ করে মুসলিম এবং প্রবাসী যারা রয়েছেন বিভিন্ন দেশে, তারা চায় না এদেশে প্রবাসীরা থাকুক, এদেশে বিভিন্ন দেশের মানুষ থাকুক, তারাই এই দেশে থাকবে। তাদের মূল বক্তব্য হচ্ছে এটা। এবং আপনারা জানেন, বিভিন্ন সময় তারা মসজিদ সহ বিভিন্ন মুসলিমদের উপর হামলা করে থাকে, প্রবাসীদের উপর হামলা করে থাকে। সে অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে তারা টাওয়ার কাউন্সিলে ভিতরে আসার চেষ্টা করছিল, এখানে আন্দোলন করার চেষ্টা করছিলেন। সেই আন্দোলনকে কেন্দ্র করে তারা শনিবার ডাক দিয়েছিল টাওয়ার কাউন্সিল এরিয়ায় তারা ঢুকবে, এবং সেখানে প্রবাসীরাও ডাক দিয়েছিল তারা সমাবেশ করবে। তো পুলিশ সেই তাদের সমাবেশকে নিষিদ্ধ করেছে এবং এই এরিয়ায় তারা ঢুকলেই তাদেরকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিয়েছে। তবে প্রবাসীরা, বাংলাদেশি প্রবাসীরা তারা শান্তি সমাবেশের ডাক দিয়েছেন শনিবার, এবং সেই শান্তি সমাবেশ জানের প্রবাসী অধ্যুষিত টাওয়ার কাউন্সিলের সামনেই রয়েছে হোয়াইট চ্যাপেল স্টেশন। সেই হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করবে এবং তাদের এই দেশের শান্তির বার্তা তারা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই শান্তি সমাবেশ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এই শান্তি সমাবেশে প্রচুর মানুষ অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা তারা করেছেন। এবং তারা বলেন যে এই দেশে ব্রিটিশে বা বাংলাদেশি সহ প্রবাসীরা যারা রয়েছেন এই দেশের অর্থনীতি সহ বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা পালন করছেন এবং এই দেশ সাহায্যে তুলতে প্রবাসীদের অবদান রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অঙ্কুর। রনি, ধন্যবাদ আপনাকে। বাঙালির প্রাচীন খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মিষ্টান্ন।
উৎসব হোক কিংবা সামাজিক আচার, মিষ্টি ছাড়া যেন আনন্দ অসম্পূর্ণ। দেশের সীমানা পেরিয়ে এবার বাঙালির রসনা তৃপ্তির লক্ষ্যেই মালয়েশিয়ার মাটিতে যাত্রা শুরু করল বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। প্রায় 1.5 মিলিয়ন প্রবাসীর চাহিদা পূরণে ঐতিহ্য ও স্বাদের অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। মালয়েশিয়া থেকে মুস্তাক রয়ালের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের সীমানা পেরিয়ে এবার প্রবাসী বাঙালির রসনা তৃপ্তির লক্ষ্যেই মালয়েশিয়ার মাটিতে যাত্রা শুরু করলো বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। রাজধানী কুয়ালালামপুরের বাংসার সাউথের পান্তাই বারু এলাকায় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের নতুন ফ্যাক্টরি ও প্রথম আন্তর্জাতিক শাখার প্রায় 70 প্রকারের ঐতিহ্যবাহী মিষ্টির পাশাপাশি থাকছে হরেক রকম লাড্ডু ও দইজাত পণ্য। দেশটিতে থাকা প্রায় 1.5 মিলিয়ন প্রবাসীদের কথা মাথায় রেখেই চালু করা হয় প্রতিষ্ঠানটি। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা উত্তম কুমার ঘোষ বলেন, ঢাকায় 50 বছরের ঐতিহ্য ধরে রেখে শতাধিক আউটলেটের মাধ্যমে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন তারা। এই খাঁটি জিনিসটা আমি মালয়েশিয়ায় ছড়াবো এবং এশিয়ার বুকে আরো ভিন্ন দেশেও ছড়াবো। আমাদের মিষ্টির যে সংস্কৃতি সেই জিনিসটা আমি এখানে ধরে তুলতে চাই। আমরা চাই মালয়েশিয়াতে এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের যে আসল স্বাদ, সেই স্বাদটা আমরা প্রবাসীদেরকে দিতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মালয়েশিয়ান মুসলিম কমিউনিটি মালাবাড়ি মুসলিম জামাতের প্রেসিডেন্ট আব্দুল জাফর বিন সুলাইমান। বিশেষ অতিথি ছিলেন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালয়েশিয়া পরিচালক আতিকুর রহমান ও কমিউনিটির নেতা নাসিরউদ্দিন সহ অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের সাসকাটুন সর্বজনীন পূজা পরিষদের আয়োজনে কালী পূজা ও দীপাবলি উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মননে অন্ধকার দূর করে আলোর বার্তা নিয়ে এসেছে কালী পূজা ও দীপাবলি। নারী পুরুষ সহ সব বয়সীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাসকাটুনের পূজা মণ্ডপ পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। দেশের না ফিরেও প্রবাসের মাটিতে দেশ ও বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। সব অন্ধকার ও পঙ্কিলতা দূর হয়ে আলোয় ভরে উঠুক আগামী দিনগুলো, এমনই প্রত্যাশা আয়োজকদের। সাসকাটুয়ান সার্বজনীন পূজা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আমরা অত্যন্ত প্রীত আপনাদের সবাইকে এখানে দেখে। টান টান উত্তেজনা আর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া নির্বাচন। 19 অক্টোবর প্রশান্ত মহাসাগরের তীরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রিয় এই অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ সংগঠনের নির্বাচন হয় শান্তিপূর্ণভাবে। মনিরুল ইসলাম জর্জ সভাপতি এবং আলমগীর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে 29 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদেও জর্জ আলমগীর প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন। নির্বাচন কমিশনার ডক্টর ওয়ালিউর ইসলামকে নির্বাচন পরিচালনায় সহায়তা করেন সৈয়দ আকরামুল্লাহ কামরুল ইসলাম এবং মঞ্জুসী মজুমদার মিতা। প্রবাসে থেকেও বরিশালের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন ধরে রাখতে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে বরিশাল জেলা সমিতি ইতালির নতুন কমিটি ঘোষণা ও আলোচনা সভা। সোমবার রোমের এক রেস্তোরাঁয় প্রবাসী বরিশালবাসীর উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদি হাসান সোহেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামাল সর্দার। প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার আল আমিন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন শাহজাহান তালুকদার, ফিরোজ খান, মিঞ্জু সর্দার সহ প্রবাসী নেতারা। জুলাই সনদ অনুসারে এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে কেউ কিছু বলে থাকলে তাদের দুরভিসন্ধি থাকতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের 70% একটি বিশেষ দল থেকে আসায় লেভেল প্লেইং ফিল্ডে ব্যাঘাত হচ্ছে বলেও অভিযোগ করেছেন জামায়াতে নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তারা। ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ হয় বুধবার সন্ধ্যায়। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তা নিশ্চিত হবার পর সনদে স্বাক্ষর করবেন তারা।
গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনি জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার কাছে তুলে ধরেছি। নাহিদ ইসলাম জানান, নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছেন তাদের দল। ছাত্র উপদেষ্টাদের অপসারণের প্রস্তাবেরও কড়া জবাব দেন এনসিপি নেতা। ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয়, অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে, রাজনৈতিক সাবেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ফলে সেই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে। কারণ সরকার যখন গঠিত হয়েছিল, বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাঁই পেয়েছে। এদিকে গণভোটের বিষয়ে বিএনপি প্রথমে রাজি ছিল না দাবি করে জামায়াতের নায়েবে আমির বলেন, বিএনপি এখন রাজি হলেও ঝামেলা করছে। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনে একটি দলের 70% লোক থাকায় লেভেল প্লেইং ফিল্ডে ব্যাঘাত হচ্ছে বলেও অভিযোগ জামায়াতের। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারই একটি দলের আনুগত্য করছে। আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার, আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের আগে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানায় বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়কের ভূমিকায় দেখতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মোহাম্মদ চৌধুরী। বলেন, সরকারের ভেতরে থাকা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিতে হবে। এদিকে নয়াপল্টনের ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হওয়া দরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ধরে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। সভা সমাবেশের সাথে গণসংযোগেও ব্যস্ততা বাড়ছে বিএনপির। আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, শিগগিরই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। দাবি দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাশ করানো যাবে, কোনো নির্বাচিত সরকার ছাড়া। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগীদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট, সে কনসেপ্টে তাকে আসতে হবে, সেই বৈশিষ্ট্যে তাকে আসতে হবে। ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হওয়া দরকার। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন, অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে। আইনের চোখে তো সবাই সমান। আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পথ বের করা যাবে বলে মন্তব্য করেন রিজভী। বলছেন সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে।
হলো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাক দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ভোটের দায়িত্ব পালনকালে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন। আর নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছে ইসি। বুধবার উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা জানিয়েছেন সিইসি ও কয়েকজন ইসি। জানানো হয় 16 নভেম্বর প্রবাসীদের জন্য ভোটার অ্যাপস চালু হবে। বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে সংঘাত, সহিংসতা আর অনিয়মের নজির গড়েছিল আওয়ামী লীগ সরকার। জুলাই গণঅভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে নজির গড়তে চায় বর্তমান নির্বাচন কমিশন। যে জাতি আইনের প্রতি যতটা, তবে এবার নির্বাচনে দুপক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বুধবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কয়েকজন কমিশনার। আমরা এবার প্রভিশন রেখেছি যে যেদিন আপনারা প্রতীক বরাদ্দ হবে সেদিন সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে বসবেন। বসে এটার বিষয় হলো যে একসাথে বসা মানে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। যে রিটার্নিং অফিসার তো শুরু হয়ে গেল, ইভেন্ট গণনা টনা যত এখানে যত রকম ইভেন্টস হবে, যতগুলো ঘটনা হবে সবগুলো উনি করবে। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির স্বার্থে ইউএনওদের এখনই প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ ও ইসি বেগম তাহমিদা। আপনারা ভাগ্যবান, আশা করি আমরা কেউ ওই ধরনের কোনো ইনস্ট্রাকশন দিব না। এইবার অন্তত আমরা যদি থাকি তাহলে আমরা সেটা করব না। কাজেই একটা সুন্দর নির্বাচন ওঠানো আমাদের পক্ষে কঠিন হবে বলে আমি মনে করি না, আমি আশাবাদী। তফসিল ঘোষণার পরে গিয়ে নির্বাচন কমিশন হয়তোবা এটা সার্বিক দায়িত্ব নির্বাচন কমিশনের উপর বর্তাবে, আপনারা সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসবেন। কিন্তু উই ডোন্ট ওয়েট ফর দ্যাট। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু এখন থেকেই করতে হবে, যে না প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে, এই আবহাওয়াটা তৈরি করতে হবে। And we are not going to bend to any pressure. কোনো চাপের কাছে ইসি নতি স্বীকার করবে না বলে ইউএনওদের বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার। we will not bend to any pressure. সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না, এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব, এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুষ্ঠু ভোটের দায়িত্ব পালনে সবাইকে ইসির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজের সমন্বয়ে ভালো ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবার গুমে জড়িত সামরিক অফিসাররা দাঁড়ালেন আদালতের কাঠগড়ায়। গুম ও জুলাই অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। এর আগে বুধবার সকালে মামলার এজাহারভুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। আসামিপক্ষের আইনজীবীর দাবি 15 সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন, আর দোষীদের কাঠগড়ায় দেখতে পেয়ে সন্তুষ্টির কথা জানান ভুক্তভোগীরা। ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘমেয়াদী রূপ দিতে 2009-এর পর থেকে দেশে গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় 3000-এরও বেশি মানুষকে। গুম সংক্রান্ত কমিশনের কাছে এ পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে, যার মধ্যে এখনও নিখোঁজ 345 জন। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ট্রাইব্যুনালে এসে অভিযোগ দাখিল করেন অনেকেই। গুমের 2 মামলা ও জুলাইতে রামপুরায় হত্যাযজ্ঞের 1 মামলায় গত 8 অক্টোবর মোট 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বুধবার সকাল 7টায় সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান এসে থামে ট্রাইব্যুনালে। একে একে নামানো হয় 15 সামরিক কর্মকর্তাকে। সকাল 8টার দিকে সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিন, ভার্চুয়ালি হাজিরা সহ মোট 3টি আবেদন করলে তা নাকচ করেন আদালত। শুনানি শেষে 15 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে, এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন
তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালকে গুমের মামলায় সহায়তা করায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানান চিফ প্রসিকিউটর। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। কারাগারে যাওয়া আসামিদের মধ্যে গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা রয়েছেন। পরবর্তী শুনানি হবে 20 নভেম্বর। এদিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ, কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যায় তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। জীবনের বড় একটি অংশ আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে যাদের, তারা আসামিদের আইনের কাঠগড়ায় দেখতে পেরে সন্তুষ্টির কথা জানান। তারা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে, এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার, আর্মি এর জন্য দায়ী না। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে, কেউ কোনো কথা বলেন নাই। ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো, এই ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করে আহ্বান জানাচ্ছি। পরে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসে স্থাপিত কারা অধিদপ্তরের সাব জেলে নেওয়া হয়। গত 12 অক্টোবর ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।